অবশেষে নির্বাচক প্যানেলকে সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সেটা বিশ্বকাপ শেষ হওয়ার ঠিক প্রয়োজনে বসবে নির্বাচকের চেয়ারে। গণমাধ্যমে এমন ভাবনাও জানাতে দ্বিধাবোধ করেন ফারুক আহমেদের মতো গার্ডস থাকা লোকেদের চিফ সিলেক্টরের চেয়ারে প্রয়োজন। 23-এর ব্যর্থতা হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রধান নির্বাচক ফারুক আহমেদের সরে যাওয়া 2016 সালে ছিল বাংলাদেশ ক্রিকেটের অপরিমেয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কিছু কর্মকর্তাদের উপর কেঁপে উঠেছে পুরো দেশবাসী। দর্শক বন্ধুরা, এবার তাদেরকে একে একে পদত্যাগ করার কঠিন বার্তা দিয়ে যাচ্ছে সবাই। দর্শক বন্ধুরা, এবার নির্বাচক নান্নু এবং হাবিবুল বাশাররা অতি শীঘ্রই পদত্যাগ করতে হবে। আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু তথ্য বেরিয়ে আসছে এবং তারা অতি শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে পায়েমি রহমান স্যার অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, তাহলে তাদের পদত্যাগের পর নতুন করে কে যুক্ত হতে চলেছে? আশরাফুল ইসলাম নাকি সাবেক টিম সিলেক্টর ফারুক আহমেদ? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই এবং সেই সাথে তারা কবে পদত্যাগ করতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বুলডোজার প্রেজেন্স ওয়ার্ল্ড কাপ ডিসকাশন। অবশেষে নির্বাচক প্যানেলকে সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সেটা বিশ্বকাপ শেষ হওয়ার ঠিক পরপরই, অর্থাৎ অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচ শেষ হওয়ার পরপর বাংলাদেশের যে সিলেকশন প্যানেল সেটা পাল্টে ফেলা হচ্ছে, এরকমটাই আসলে শোনা যাচ্ছে। বিশেষ করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে এসেছেন মিনহাজুল আবেদীন নান্নু। বিভিন্ন সময় তিনি আলোচনায় ছিলেন, সমালোচনায় ছিলেন, তার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আসলে তীব্র রকমের বিতর্ক হয়েছে। তো অবশেষে তাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন আমাদের নির্বাচক প্যানেলে রয়েছেন তিনজন: হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদীন নান্নু এবং আব্দুর রাজ্জাক রাজ। মিনহাজুল আবেদীন নান্নুকে সরিয়ে দেওয়া হচ্ছে, একই সাথে হাবিবুল বাশার সুমনকেও আসলে অব্যাহতি দেওয়া হতে পারে তার পদ থেকে। শুধুমাত্র আব্দুর রাজ্জাক রাজকে রাখার পক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা অংশ, কারণ আব্দুর রাজ্জাক রাজ সে আসলে দেরি করে যুক্ত হয়েছিল সিলেকশন প্যানেলে। তো সেই ক্ষেত্রে যদি এই দুজনকে সরিয়ে দেওয়া হয় তাহলে নতুন কারা আসলে দায়িত্ব নেবেন এবং এই দুজনের আসলে কি হবে? প্রথমত মিনহাজুল আবেদীন নান্নুকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেই রাখা হবে, তাকে অন্য কোনো দায়িত্বে নেওয়া হবে এবং হাবিবুল বাশার সুমনকেও যদি সরিয়ে দেওয়া হয় তাকে বাংলাদেশ এ টিমের সাথে কাজ করার সুযোগ দেওয়া হবে কোনো না কোনোভাবে। এবার আসা যাক যে নতুন নির্বাচক আসলে কারা হতে পারে। আলোচনায় অনেকের নামই রয়েছে, বিশেষ করে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের সাথে যুক্ত রয়েছেন যে দুই নির্বাচক হাসিবুল হোসেন শান্ত এবং হান্নান সরকার। তাদের নাম বারবার উচ্চারিত হয়েছে কারণ তারা আসলে বয়সভিত্তিক পর্যায়ে অনেকদিন ধরেই নির্বাচক হিসেবে কাজ করছেন, সুতরাং তারা তাদের সেই অভিজ্ঞতা জাতীয় দলের নির্বাচক হয়ে কাজে লাগাতে পারবেন। এই দুজনের নাম আছে। এহসানুল হক সিজান, তার নামও এখানে রয়েছে এই আলোচনাতে। কিন্তু কথা হলো যে প্রধান নির্বাচক আসলে কে হবেন, সেই দায়িত্বটা কে সামলাবেন? হান্নান সরকার কিংবা হাসিবুল হোসেন শান্ত তারা তো সরাসরি এসে আর প্রধান নির্বাচক হয়ে যাবেন না, বা আব্দুর রাজ্জাক রাজ তিনিও প্রধান নির্বাচক হবেন। এখানে এই দায়িত্বটা আসলে কে নেবেন? মোহাম্মদ আশরাফুল তিনি আসলে তার ইচ্ছার কথা ব্যক্ত করেছেন যে তিনি ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকতে চান অদূর ভবিষ্যতে এবং তাকে যদি নির্বাচকের দায়িত্বটা দেওয়া হয় তিনি সেই দায়িত্বটা পালন করবেন। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে নির্বাচক করবে কিনা সে ব্যাপারে কোনো কিছু জানা যায়নি, কিন্তু আশরাফুল তার ইচ্ছার কথা ব্যক্ত আসলে করেছেন। যাদের আসলে বিবেচনা করা যেতে পারে, যেমন একটা সময় খালেদ মাসুদ পাইলট তিনি আগ্রহী ছিলেন নির্বাচক হওয়ার ব্যাপারে, কিন্তু পরবর্তীতে তিনি যখন বিসিবিতে ইলেকশন করতে গেলেন তারপর থেকে এই যে বর্তমান বোর্ড, সেই বোর্ডের সাথে তার একরকমের দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু আমার মনে হয় খালেদ মাসুদ পাইলট তিনি একজন সাবেক ক্যাপ্টেন, তিনি যদি নির্বাচক হতে চান এবং বিসিবি যদি তাকে দায়িত্বটা দেয় সেটা আসলে খারাপ হয় না। গাজী আশরাফ লিপু তিনিও আমার মনে হয় যে একটা ভালো অপশন হতে পারে। বাংলাদেশের সাবেক আরও একজন অধিনায়ক, তাকেও আসলে বোর্ড বিবেচনা করতে পারে, যদিও বর্তমান বোর্ডের সাথে তারও যথেষ্ট রকমের দূরত্ব আসলে রয়েছে। তো সেই ক্ষেত্রে তাকে আসলে অফার করা হবে কিনা সেটা নিয়ে আসলে আমি সন্দিহান, মনে হয় না আসলে তাকে অফার করা হবে। তো এই দুজনের কথা আসলে বললাম, কিন্তু মনে হয় না এই দুজনের কাউকেই বিবেচনা করা হতে পারে। ফারুক আহমেদ এক সময়ের নির্বাচক ছিলেন, তাকেও ফিরিয়ে আনা যেতে পারে কারণ তার আমলে তার যে পারফরমেন্স সেটা দুর্দান্ত ছিল নিশ্চিতভাবেই। আজকের সাকিব তামিমরা সবাই ওই সময়ই আসলে এসছে। ফারুক আহমেদের কথাও বোর্ড আসলে বিবেচনা করে দেখতে পারে, যদিও ফারুক আহমেদ পদত্যাগ করেই চলে গিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে তাকে আবার ফিরিয়ে আনা হবে কিনা সেটাও আসলে একটা প্রশ্ন। সুতরাং অপেক্ষায় থাকতে হচ্ছে যে প্রধান নির্বাচকের চেয়ারে আসলে কে গিয়ে বসছেন শেষ পর্যন্ত, কার হওয়া উচিত আপনি মনে করেন? গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি।
লাগামহীন রাক্ষোভ হতাশার অন্তত মার্জিত প্রকাশে শত বছর আগে লেখা শেষের কবিতায় রবীন্দ্রনাথের বলা লাইনগুলো এখন খুবই প্রাসঙ্গিক বাংলাদেশের ক্রিকেটে। সবার দিন তো এগোয়, বাংলাদেশের কেবল কেন পেছোয়? কারণের পেছন হন্যে হয়ে ঘুরে বেড়ালে সেখানে নানামুখী কারণের মিছিলের অভাব নেই। সামনে যা দেখা যায় সাফল্য কিংবা ব্যর্থতা, সেটা সত্যিকারের আসল কারণগুলো থেকে যায় নাকি পেছনে, বলেছিলেন বিরাট কোহলি। 2015 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ খেলেছিল কোয়ার্টার ফাইনালে। 2017 সালে লাল সবুজ পৌঁছেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। ব্যক্তিগত এবং দলীয় অর্জনের সফল সেই দুই ল্যান্ডমার্কে সরাসরি সেই সময়গুলোতে কিংবা তার বছর আগে লাইন আপগুলো মোটামুটি ছিল এরকম। হেড কোচ ছিলেন চন্ডিকা হাথুরু সিংহে, দুই সিলেক্টর মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশার সুমন। প্রধান নির্বাচকের চেয়ারে ফারুক আহমেদ। মজার ব্যাপার, 2023 সালের বিশ্বকাপ ভরাডুবিতেও তাদের মধ্যে সবাই আছেন। হাথুরু সিংহে, মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন। নেই কেবল একজন, দ্য খাউরা চিফ সিলেক্টর ফারুক আহমেদ। আমরা যদি 25-30 জন প্লেয়ারের নাম বলতে পারবো, যেটা শুধুমাত্র সিলেকশন কমিটি না, যে কোনো দর্শককে যদি আপনি বলেন, সে কিন্তু 25টা প্লেয়ারের নাম বলে দিবে। তারপরে কি? ফারুক আহমেদ যখন সিলেক্টেড ছিল তখন বড় হওয়া আবিষ্কার করা গেছে মুশফিক, তামিম, সাকিব আল হাসানের। ক্যাপ্টেন মাশরাফির সাফল্যের সমন্বয় মজবুত হয়েছিল তার আমলেই। ক্রিকেট বোদ্ধারা বলেন, যে কোনো টিমের প্রধান নির্বাচক যে, তার হওয়া উচিত সাহসী, নিরপেক্ষ। ভবিষ্যৎ দেখতে পারার ক্ষমতা হওয়া উচিত জহুরির মতো। বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আপোষহীন মনোভাবের ফারুক আহমেদ নিজের কাজের স্বাধীনতার স্বার্থের ব্যাপারে ছিলেন দ্ব্যর্থহীন। বিসিবির উপরের মহল হাথুরু সিংহের চাপাচাপি তিনি কখনোই মেনে নেননি। ফারুক আহমেদের সাথে পেরে না উঠে সে সময় হাথুরু সিংহে বিসিবি প্রধানকে প্রেসক্রিপশন দিয়েছিলেন 2 স্তরের সিলেকশন প্যানেল নির্মাণে, যাতে প্রধান নির্বাচককে এড়িয়ে শ্রীলঙ্কান বিজ্ঞানী বিসিবি বসের মাধ্যমে তার ওলটপালট পরীক্ষা নিরীক্ষা কিংবা সিনিয়র ক্রিকেটারদের বাদ দেওয়ার কাজটা করতে পারে। প্রচণ্ড স্বাধীনচেতা, স্পষ্টবাদী ফারুক আহমেদ ভিনদেশি কোচ আর বোর্ডের হস্তক্ষেপের বিরোধিতা করে তার চেয়ারটা ছেড়েছিলেন 2016 সালে। একটা জায়গায় একসময় যে মূল্যবান জিনিসটা ছিল, তার জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে ভুল জিনিস যখন চলে আসে, তখন তৎক্ষণাৎই হয়তো শূন্যতাটুকু মেলানো যায় না। তবে সময় যত গেছে, নান্নু যত বেশি এগিয়েছে, তত বেশি পরিষ্কার হয়ে গেছে তার মতো জি স্যার বলা এ সমস্ত ব্যক্তিত্বহীন লোকেরা প্রধান নির্বাচকের চেয়ারে নয়, ফারুক আহমেদের মতো গার্ডস থাকা লোকেদের চিফ সিলেক্টরের চেয়ারে প্রয়োজন। 23-এর ব্যর্থতা হাতে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, প্রধান নির্বাচক ফারুক আহমেদের সরে যাওয়া 2016 সালে ছিল বাংলাদেশ ক্রিকেটের অপরিমেয় ক্ষতি। সেই ক্ষতি বিসিবি পুষিয়ে দিতে চায় কিনা আগামীতে, সেটা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক থেকে অতি শীঘ্রই পদত্যাগ হতে চলেছে নির্বাচক নান্নু এবং হাবিবুল বাশারদের। তবেও তো অনেক কিছু রয়ে গিয়েছে, বিসিবিরও পদত্যাগ করতে হবে এমন আভাস দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা। তবে এটাই সত্য, এতদিন থেকে কিছুই করতে পারতেছে না বিসিবি, তবে তাদেরকে সরে যেতে হবে। কিন্তু তারা সরে যাবে কিভাবে? দর্শক বন্ধুরা, যদিও কিছুটা হলেও সুসংবাদ মিলেছে, কারণ নির্বাচক নান্নু এবং হাবিবুল বাশাররা সরে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং তাদের এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।